তার মধ্যে আবার রমা একাদশী ব্রত আগামী 17ই অক্টোবর শুক্রবার পালন করতে হবে। এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা কর্তব্য এবং অপরকে অনুপ্রাণিত করাও কর্তব্য, যাতে তারা এই একাদশী ব্রত পালন করে। যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন ভোজন করে তাকে ব্রহ্মহত্যার সময় পাপ ভোজন করতে হয়, তাকে কয়েক কোটি কল্প পর্যন্ত নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। বন্ধুগণ, চলুন একাদশী ব্রত আমরা সবাই মিলে পালন করব, রমা একাদশী ব্রত। আমরা জানি একাদশী ব্রত পালন করতে গেলে একাদশী ব্রত মাহাত্ম্য আগে শ্রবণ করতে হয়, তবেই একাদশী ব্রত সুসম্পন্ন হয়। তাই চলুন আমরা সকলে মিলে এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করি। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। কৃষ্ণ বললেন, মহাপাপ নাশকারী এই একাদশী ব্রত রমা নামে বিখ্যাত। আমি এই রমা একাদশী ব্রত মাহাত্ম্য তোমার কাছে পাঠ করছি, তুমি তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। পুরাকালে মুচকুন্দ নামে এক প্রসিদ্ধ রাজা ছিল। তার বন্ধুত্ব ইন্দ্র, যম এবং ধনপতি কুবেরের সঙ্গে ছিল। তার বন্ধুত্ব বিভীষণের সাথেও ছিল। ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একদিন শ্বশুর বাড়িতে এসেছিল। দুর্বিপাকে সেদিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা অত্যন্ত চিন্তিত হলো। আমার স্বামী তো একেই দুর্বল, ইনি ক্ষুধা মোটেও সহ্য করতে পারে না, তার ওপর আমার পিতা হলো কঠোর শাসক। দশমীর দিন নগরে নাগারা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন একাদশীর দিন আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? সে থাকা শুনে শোভন তার পত্নীকে জিজ্ঞেস করলেন, এখন আমার কি করা কর্তব্য? ভাগা বলল, হে স্বামী, এই গৃহে তো দূরের কথা, এই রাজ্যেও আজকে সমস্ত আহার নিষিদ্ধ। মানুষ তো দূরে থাক, পশুদেরও আজ আহার নিষিদ্ধ। যদি তুমি এর থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে নিজে গৃহে ফিরে যাও, আর এখানে যদি তুমি আহার গ্রহণ করো তাহলে তুমি সকলের নিন্দাভাজন হবে। পিতাও ক্রুদ্ধ হবে। এবার তুমি বিচার করো, তোমার যেটা ভালো মনে হয় তুমি তা পালন করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি আমার গৃহে ফিরে যাব না। আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব, তাতে ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এইভাবে শ্রবণ ব্রত পালনে বদ্ধপরিকর হলো। দিন গড়িয়ে রাত্রি শুরু হলো। সত্যি এই রাত্রি বৈষ্ণবদের কাছে খুবই আনন্দদায়ক, কিন্তু শ্রবণের কাছে সেটা ধীরে ধীরে দুঃখদায়ক হতে লাগলো। কারণ শোভন ক্ষুধা তৃষ্ণায় ধীরে ধীরে দুর্বল হতে লাগলো এবং রাত্রি যাপনকালে যখন ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়কালে তখন শোভনের মৃত্যু হলো। রাজামশাই আড়ম্বরে তার শবদাহ কার্য শেষ করলেন। এদিকে সাধ্বী চন্দ্রভাগা স্বামীর মৃত্যুর পরে পিতার গৃহেই রয়ে গেলেন। কালক্রমে শোভন এই রোমাবত পালনের প্রভাবে মন্দরাচল পর্বতে এক দিব্য পুরী রমণীয় সৌন্দর্য বিশিষ্ট দেবপুরী পেলেন। এক সময় মুচকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ পরিক্রমা করতে করতে তীর্থ ভ্রমণ করতে করতে সেই স্থানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত এবং স্ফটিক খচিত দিব্য বেশে শোভনকে তিনি দেখতে পেলেন। গান্ধর্বগণ এবং অপ্সরাগণ তাকে নানাভাবে ঘিরে রয়েছেন এবং তিনি বিভিন্ন উপাচারে পূজিত হচ্ছেন। রাজা মুচকুন্দের জামাতা রূপে তিনি তাকে চিনতে পেরে গেলেন এবং শোভন কি করলেন, ব্রাহ্মণকে দেখা মাত্রই উঠে এসে তার চরণ বন্দনা করলেন এবং শ্বশুর মুচকুন্দ এবং স্ত্রী চন্দ্রভাগা এবং রাজ্যের কুশলতা জিজ্ঞেস করলেন। মনোরম সুন্দর দেবপুরী এর আগে কেউ কখনো দর্শন করেনি, তুমি কি করে এমন দেবপুরী প্রাপ্ত হলে তা আমার কাছে সবিস্তারে খুলে বলো। শোভন বললেন, কার্তিক মাসের সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত রমা একাদশী ব্রত। আমি সেই রমা একাদশী ব্রত পালনের প্রভাবে এই সুন্দর দেবপুরী প্রাপ্ত হয়েছি। আপনি ফিরে গিয়ে আমার স্ত্রী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা বিস্তারভাবে খুলে বলবেন। শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ইতিহাস খুলে বললেন। চন্দ্রভাগা ব্রাহ্মণের মুখ থেকে সমস্ত ইতিহাস শুনে খুবই খুশি হলেন এবং বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, আপনার কথা শুনে সবকিছুই আমার কাছে দিব্য স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন ব্রাহ্মণ সোম শর্মা বললেন, হে চন্দ্রভাগা, আমি তোমার স্ত্রীকে সেই রমণীয় দেবপুরীতে নিজের চোখে দেখেছি। অগ্নিদেবের মতো দিব্যবান তার নগরও আমি দর্শন করেছি। তবে হে চন্দ্রভাগা, তার নগর স্থির নয়। তুমি এমন কিছু করো যাতে তার নগরটা স্থির হয়ে যায়। এইসব ঘটনা বৃত্তান্ত শ্রবণ করে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আমি আমার স্বামীর কাছে যেতে ইচ্ছে করি, আপনি এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চলুন। আমি এই রমা একাদশী ব্রতর পূর্ণ প্রভাবে সেই নগরকে এক্ষুনি স্থির করে দেব।
তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে এসে উপনীত হলো, যেখানে ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রতের পূর্ণ প্রভাবে তিনি এক দিব্য শরীর লাভ করলেন এবং সেই শরীর নিয়ে তিনি তার স্বামীর নিকট উপস্থিত হলেন। শ্রবণ তার স্ত্রীকে দেখে খুবই আনন্দিত হলেন। চন্দ্রভাগাও বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে অত্যন্ত আনন্দিত হলো এবং অকপটে নিজের পূর্ণ প্রভাবের কথা বললেন। হে রাজন, আমি আজ থেকে 8 বছর আগে যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই আমি এই হরিবাসর ব্রত নিষ্ঠা ভক্তির সহকারে পালন করছি, তাই আমি আমার এই পূর্ণ প্রভাবে তোমার এই নগরকে স্থির করে দেব। মহাপ্রলয় আসা পর্যন্ত এই নগর তোমার স্থির থাকবে। মহারাজ, মন্দারাচল পর্বতে স্বামী এবং স্ত্রী পরম আনন্দে সুখে সেইখানে দিন যাপন করতে লাগলেন। মহাপাপ নাশিনী ভক্তি প্রদায়িনী এই রমা একাদশীর ব্রত আমি তোমার কাছে সবিস্তারে আলোচনা করলাম। যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে বিষ্ণুলোকে পূজিত হন। হরে কৃষ্ণ বন্ধুগণ, এতক্ষণ আপনারা রমা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। তবে একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হবে যখন ঠিক সময়ে তার পালন করবেন। তাই আগামী 18ই অক্টোবর শনিবার ভারতে 9টা 28 মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পালন অবশ্য করতে হবে। হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকের ভিডিওটি ঠিক এতটুকুই। আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে